জলবায়ু শীর্ষ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। তুলে ধরবেন জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের দাবি দেওয়া বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ। টেকনো ড্রাগসের গর্ভনিরোধক ইনজেকশন নিয়ে ঝুঁকিতে কয়েক লাখ নারী, ভয়াবহ অপরাধ বলছেন বিশেষজ্ঞরা, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা। চুয়াডাঙ্গায় 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে, এখনো আটক হয়নি কেউ। সনদ জাল করে 28 বছর ধরে কলেজের অধ্যক্ষ, ষড়যন্ত্র বলে উড়িয়ে দিলেন শফিকুল, ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থী অভিভাবকদের। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। নেত্রকোনায় দিনভর হবে হিমু উৎসব, নুহাসপল্লীতে নানা আয়োজন। এবং ইসরায়েলি বর্বরতায় গাজা ও লেবাননে আরো ৯৬ জনের প্রাণহানি, ত্রাণ সহায়তা না পৌঁছানোয় গাজায় দুর্ভিক্ষ সতর্কতা জারি জাতিসংঘের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু শীর্ষ সম্মেলনে আজ ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে মঙ্গলবার সম্মেলনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎ করেছেন বিশ্ব নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে। এই সময় ডক্টর ইউনুসের আমন্ত্রণে আসন্ন যুব উৎসবে অংশ নিতে ঢাকা সফরের আশ্বাস দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, যেখানে সমাগম বিশ্ব নেতাদের। মঙ্গলবার সম্মেলন শুরুর আগে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেন ডক্টর ইউনুস। এ সময় তারা একে অপরকে নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান। এদিন সাক্ষাৎ হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও। এ সময় ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করতে গিয়ে বন্দী ৫৭ বাংলাদেশি নাগরিককে মুক্তি দেয় তাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের সঙ্গেও দেখা করেছেন। অন্যদের মধ্যে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী, ঘানার রাষ্ট্রপতি, বসনিয়া হার্জেগোভিনার প্রধানমন্ত্রী, রুয়ান্ডার রাষ্ট্রপতি, আলবেনিয়ার প্রধানমন্ত্রী, মন্টিনিগ্রোর রাষ্ট্রপতি, বার্বাডোজের প্রধানমন্ত্রী, ব্রাজিল ও ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় প্রধান উপদেষ্টা আমন্ত্রণ গ্রহণ করে যুব উৎসবে যোগ দিতে ২০২৫ সালে বাংলাদেশ সফরের আশ্বাস দেন ফিফা সভাপতি। কপ সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের দাবি দাওয়া তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ওয়ার্ল্ডের সমস্ত যারা বায়োলেটারাল বা মাল্টিলেটারাল এজেন্সিগুলো থেকে আমরা গ্র্যান্ট পেয়েছি প্রায় $350 মিলিয়ন মতো, এবং আমরা লোন পেয়েছি $250 মিলিয়ন মতো। এর বাইরে কেউ আমাদেরকে কোনো কিছু, আমরা কিন্তু ভিক্ষা চাচ্ছি না, আমরা কিন্তু বলছি না যে তুমি আমাকে, আমরা এটা একটা আমাদের ন্যায্য দাবি। তুমি যে ফসিল ফুয়েল পুরাও, তুমি যে সিভিলাইজেশনটা গড়েছো গ্লোবাল নর্থে, সেটার দায়টা আমার উপর দিয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে কার্লটন হোটেলে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন আল আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ এল তায়েব। প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইউনুসকে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানান এল তায়েব। মোহাম্মদ সাকিব, নিউজ ডেস্ক, দেশ টিভি। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে সবুজ শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। COP29 সম্মেলনে উচ্চ পর্যায়ে জলবায়ু ক্লাব নেতাদের সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় ইউনুস বলেন, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন ৪৩% কমাতে এবং ২০৫০ সালের মধ্যে নেট শূন্যে পৌঁছানোর জন্য উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করতে ব্যাপক আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন। সেই সঙ্গে বাংলাদেশ সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর ও রিয়াতি ডিকার্বনাইজেশন ফাইন্যান্সের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা কাজে লাগিয়ে ক্লাইমেট ক্লাবের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। টেকনো ড্রাগসের গর্ভনিরোধক ইনজেকশন নিয়ে ঝুঁকিতে পড়েছেন কয়েক লাখ নারী। সারা দেশে টেকনো ড্রাগসের ৭০ লাখ ইনজেকশন সরবরাহের চুক্তি করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইনজেকশন নির্ধারিত মাত্রার কম থাকায় ভয়াবহ ঝুঁকিতে পড়বে নারীরা। ভয়াবহ অপরাধ বলছেন বিশেষজ্ঞরা। অধিদপ্তর বলছে, তদন্ত সাপেক্ষে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। হাসান মাহমুদের রিপোর্ট। টেকনো ড্রাগসের এই গর্ভনিরোধক ইনজেকশনটি উপজেলা পর্যায়ে মাসে প্রায় ৭ লাখ প্রয়োগ করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
ওষুধ প্রয়োগের আগে জামালপুর, নওগাঁ, মানিকগঞ্জ সহ বেশ কিছু জায়গায় ওষুধ নির্ধারিত পরিমাণের চেয়ে কম পায় এমন অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তারা চিঠি পাঠায় অধিদপ্তরে। শর্ত অনুযায়ী টেকনোড্রাগসের গর্ভনিরোধক এই ইনজেকশনে 1.1 মিলি ওষুধ থাকার কথা, কিন্তু ইনজেকশনে পরিমাণ কম পায় মাঠ পর্যায়ের কর্মীরা। নির্ধারিত পরিমাণের চেয়ে কম থাকার ঘটনাকে গুরুতর অপরাধ বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ইনজেকশন নির্ধারিত মাত্রার চেয়ে কম প্রয়োগে দেখা দিতে পারে শারীরিক ও হরমোনাল বিশেষ জটিলতা। কোন মাত্রায় মানুষের শরীরে নিরাপদ এবং সঠিক ফল লাভ করা যায় সেটি নির্ধারণ করা হয়। তার মানে সেই মাত্রা থেকে কম দেয়া মানে কি, সেই কাজটি হবে না। দ্বিতীয়ত, এই যে অল্প মাত্রার যে ওষুধটি গেল, শরীরে কী কী প্রতিক্রিয়া তৈরি করবে সেটিও তো অজানা। এবং এমনও হতে পারে, এমন কিছু ঘটনা ঘটতে পারে যে নারীর শরীরে এটা দেওয়া হয়েছে তার জীবনটাই বদলে যেতে পারে। এসব ওষুধ মাঠ পর্যায়ে সরবরাহের আগে অনুমোদন নিতে হয় ওষুধ প্রশাসন অধিদপ্তরে। নমুনা পরীক্ষার ফলাফলে কাগজে কলমে সমান দেখিয়ে সরবরাহের অনুমতি দেয় তারা। তবে ঠিক কেন কম থাকার অভিযোগ তা খতিয়ে দেখা হবে বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা। একটা ব্যাচে তো প্রচুর পরিমাণে থাকে, তো ব্যাচের মধ্যে থেকে আমরা ব্যাচ ওয়াইজ স্যাম্পলিং করা হয়। তো সুতরাং তাদের যদি আমার মনে হয় কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে আমাদের কাছে আবার ডিজিডি এর কাছে, ল্যাবের কাছে রিকোয়েস্ট লেটার পাঠাইতে পারে যে এইগুলো আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে, আপনারা আবার একটু চেক করে দেখেন, তখন আমরা আবার রিটেস্ট করার। এমন অভিযোগ উঠলে মাঠ পর্যায়ে ওষুধ প্রয়োগ বন্ধ করে ডিপোতে পাঠানোর নির্দেশ দিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। অভিযোগ প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট টেকনোড্রাগসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক। আমরা জামালপুর যে খবর পাওয়ার পরে আমরা এটাকে পরীক্ষা করি, আমরা দেখি যে এর সত্যতা রয়েছে। কারণ দেখা যাচ্ছে যে হয়তো সবই আসছে, এর মধ্যে কিছু কিছু কম পাওয়া যাচ্ছে, সব কিন্তু না। তো এই বিষয়ে আমরা জানার সঙ্গে সঙ্গে যারা সাপ্লাই তাদেরকে আমরা চিঠি দিয়েছি। কম থাকার কথা স্বীকার করলেও তা খুবই সামান্য বলে দাবি করেন টেকনোড্রাগসের নির্বাহী পরিচালক। ভেরি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট না এটা, মানে একদমই এমনও না যে সিগনিফিকেন্ট, মানে কি এটা আসলে নেগলিজেবল অ্যামাউন্টই বলা যায়, বাট তারপরেও একটাও হওয়ার কথা না। ইনজেকশন প্রয়োগে গুরুতর এমন অবহেলা কোনো দপ্তরই এড়াতে পারে না বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চুয়াডাঙ্গায় 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গার আসননগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, স্বামী রবিউলের সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে প্রায় স্ত্রী পলির সাথে ঝগড়ায় জড়িয়ে চালানো হতো নির্যাতন। এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায়ও এ নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ডা হলে স্বামী রবিউল ও তার বাবা মা অন্তঃসত্ত্বা পলিকে পিটিয়ে হত্যা শেষে মুখে বিষ ঢেলে আত্মহত্যার নাটক সাজায়। এ সময় স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এখনো এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। কুষ্টিয়ায় চালের বাজার ঊর্ধ্বমুখী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজারে চালের দাম কত এবং আমন ধানের মৌসুমেও চালের দাম বাড়ার কি কারণ, বিস্তারিত জানাবেন। তোয়া, আপনি যেমনটি বলছিলেন যে আমন ধান কাটার ভরা মৌসুম চলছে, মাঠে মাঠে কৃষকেরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছে। নতুন ধানের চাউলও বাজারে উঠেছে, কিন্তু স্বস্তির কোনো খবর নেই। অর্থাৎ চালের দাম কমা তো দূরের কথা, মিলগেটে 2-1 টাকা করে চালের দাম বেড়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের যদি আমি আজকের বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 66 থেকে 68 টাকা কেজি দরে, এবং মোটা আটাশ চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। অর্থাৎ আমি বলতে পারি যে সব ধরনের চালের দামই কিন্তু 2 টাকা থেকে 3 টাকা বাড়তি। এদিকে চালের দাম নিয়ন্ত্রণে কিন্তু সরকার প্রায় চাল আমদানির উপরে শুল্ক ছাড় দিয়েছে। সেই শুল্ক ছাড়ের প্রায় 1 মাস পেরিয়ে গেছে, তারপরেও কিন্তু চালের বাজারে কোনো স্বস্তি ফিরেনি। অর্থাৎ চালের দাম কমা তো দূরের কথা, পক্ষান্তরে কিন্তু চালের দাম বেড়েছে। এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। তাদের যেটা দাবি যে আসলে এখনো তারা আমদানিকৃত চাল বাজারে আসেনি, এবং যে নতুন যে চাল উঠেছে সেটির দামও বাড়তি। তারা মিলগেট থেকে বেশি দামে কিনছে, তাই কিন্তু বেশি দামে তারা বিক্রি করছে। তারা বলছে যদি মিলগেটে চালের দাম কমে তবেই কিন্তু তারা কম দামে চাল বিক্রি করতে পারবে, তাছাড়া সম্ভব নাই। আর এদিকে যে
যে দীর্ঘ দিন ধরে চালের বাজারের যে অস্থিরতা, এতে কিন্তু যারা সাধারণ ভোক্তা তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে যে বড় বড় যে মিল মালিকরা রয়েছে, এই মিল মালিকরা সিন্ডিকেট করেই যে কোনো সময় যে কোনো অজুহাতেই কিন্তু চালের দাম বাড়াচ্ছে। তাই তারা বলছে মিলগুলোতে শক্তভাবে যদি মনিটরিং করা যায় তবেই কিন্তু চালের দাম কমবে, তাছাড়া চালের দাম কমার কোনো সুযোগ নেই। আর এ বিষয়ে যারা বড় বড় মিল মালিকরা রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি, তাদের কিন্তু অজুহাতের কোনো শেষ নেই। বরাবরের মতো একই অজুহাত দিচ্ছেন যে আসলে নতুন ধান উঠলেও যে দাম তারা কিনছেন তারা কিন্তু বাড়তি দামে কিনছেন, তার কারণে কিন্তু কোনোভাবেই তারা চালের বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না। তাদের উৎপাদন খরচ বেশি পড়ার কারণে কিন্তু তারা বেশি দামে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এই খাজানগরে কিন্তু 400 থেকে 450 চাল কল রয়েছে, যেখান থেকে প্রতিদিন 600 টাকা চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি এই চালের বাজারের কুষ্টিয়ার বাজারের চালের দাম নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। তোয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চালের বাজারের দাম ঊর্ধ্বমুখীর খবর জানাচ্ছিলেন সহকর্মী তিতাস। চট্টগ্রাম মহানগরীর 16 শহর 2 নম্বর গেট এলাকার কর্ণফুলী কাঁচা বাজারের 4টি দোকান আগুনে পড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের প্রায় 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে 4টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. সাভারে SM মরিয়ম এন্টারপ্রাইজ নামে একটি মিনি গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে সাভার বাজার বাস স্ট্যান্ডের মজিদপুর এলাকার SM মরিয়ম এন্টারপ্রাইজে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এতে ওই কারখানার কমপক্ষে 70 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। ডিগ্রি পাশের আগেই শফিকুল ইসলাম হয়েছেন কলেজের অধ্যক্ষ। নিয়োগে এমন জালিয়াতি হয়েছে বামনা হলতা ডৌয়াতৌলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে। শিক্ষা অধিদপ্তর সার্টিফিকেট জালিয়াতির প্রমাণ পেলেও স্বপদে 28 বছর ধরে বহাল তিনি। অভিযোগ আছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রভাব খাটিয়েই পদে বহাল ছিলেন। রিয়াজ আহমেদ মুসার প্রতিবেদন জানাচ্ছেন আল মাহমুদ ফাহিম। বরগুনার বামনা হালতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ 1998 সালে স্নাতকোত্তর সার্টিফিকেট দিয়ে কলেজটির অধ্যক্ষ হন মোহাম্মদ শফিকুল ইসলাম। তবে দেশ টিভির হাতে আসা শিক্ষা অধিদপ্তরের এক তদন্ত প্রতিবেদন বলছে তিনি ডিগ্রি পাশ করেছেন 2001 সালে, অর্থাৎ ডিগ্রি পাশ করার আগেই সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে হয়েছেন অধ্যক্ষ। 28 বছর ধরে অধ্যক্ষ পদে বহাল থাকেন শফিকুল ইসলাম। বিষয়টা ধরা পড়ে রেজিস্ট্রেশন নাম্বার মিলাতে গিয়ে। যে রেজিস্ট্রেশন নাম্বারের সনদ দিয়ে উনি চাকরি করছিলেন সেই রেজিস্ট্রেশন মূলত AKM শফিকুল ইসলাম নামে ওনার জনৈক বন্ধু। তিনি 2005 সনে রিজাইন করে চলে গিয়েছেন। এখন আবার শুনি তিনি স্বপদে তিনি আবার ফিরে আসছেন। আসলে কিভাবে আসছেন এটা আমরা আসলে আর কি জানি না। এরই মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন। খতিয়ে দেখতে বলেছেন উপজেলা প্রশাসনকে, যদিও এটিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করে অভিযোগ উড়িয়ে দেন শফিকুল। মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে আমার ডিপার্টমেন্টে এবং বিভিন্ন দুদক সহ অনেক জায়গায় অভিযোগগুলো দাখিল করে সেই অভিযোগগুলো তদন্ত হয়। তদন্তে দুদকের রেফারেন্সে যে তদন্ত হয় সেটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষা অধিদপ্তর সহ একাধিক তদন্তে তার জালিয়াতির বিষয়টি স্পষ্টত প্রমাণ হলেও প্রভাবশালীদের সহায়তায় উচ্চ আদালতে রিট করে ব্যবস্থা নেওয়া থেকে বাধা তৈরি করে রেখেছে অভিযুক্ত অধ্যক্ষ। জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 1995 এবং শিক্ষা মন্ত্রণালয়ের 7/2/2001 তারিখের যে স্মারক, সেই স্মারক অনুযায়ী দেখা যাচ্ছে যে জনাব মোহাম্মদ শফিকুল ইসলামের প্রভাষক ইংরেজি হওয়ার তার কাম্য শিক্ষাগত যোগ্যতা ছিল না। এই বিষয়টি তদন্ত সাপেক্ষ বিষয় এবং এটি আসলে যেহেতু উচ্চ আদালতে যেহেতু এটা হাইকোর্টে মামলা রয়েছে, আমার মনে হয় যে এই বিষয়টি হাইকোর্ট থেকেই এটা সমাধান হবে। তো সেক্ষেত্রে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা এই বিষয়ে তার ব্যবস্থা নেবে।
2005 সালে প্রথম জালিয়াতি প্রমাণিত হলে স্বেচ্ছায় পদত্যাগ করে শফিকুল ইসলাম। পরে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনার ঘনিষ্ঠ আনোয়ার হোসেন মজনু খান ও সেলিনা হোসেনের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অবৈধভাবে আবার অধ্যক্ষ হন তিনি, যা শিক্ষা অধিদপ্তরের তদন্তেও উল্লেখ রয়েছে। জালিয়াতির আশ্রয় নিয়ে শিক্ষকতার মতো পেশায় যুক্ত হওয়ায় শফিকুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।